দেখুন, আজকের দিনে সব থেকে চিত্তাকর্ষক বিষয় হতে চলেছে 2021-এর বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি কি 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হতে চলেছে। এই প্রশ্নটা উঠছে তার কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেমন আস্ত যোগদান মেলার আয়োজন করেছিল, কতটা সেই রকম কি এবার তৃণমূলের তরফে করা হতে পারে, সেই সম্ভাবনা উস্কে দিয়েছেন খোদ কুণাল ঘোষ। এই আলোচনায় আপনাদের সামনে রাখবো এই দলবদল ঘিরে দুই রাজনৈতিক দলে কিরকম তাল ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি নজরে থাকবে রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে আলোচিত বৈঠককে ঘিরে, মুখ্যমন্ত্রী এবং আইএসএফ বিধায়কের বৈঠক। কেন এত চর্চা সে নিয়েও আলোকপাত করব আমরা, এবং অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই আলোচনাতেই আপনাদের দেখাবো যে বীরভূমে ফের পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। কিন্তু শুরুতে আজকের বিষয়, টিকিট পেলে ফের জিতবো, ফুল পাল্টে হুঙ্কার তাপসীর, আবার হারাবো পাল্টা শুভেন্দু অধিকারী। 24 ঘন্টা সবে পেরিয়েছে, পদ্ম ফুল থেকে জোড়া ফুলে নাম লিখিয়েছেন, তার মধ্যে একেবারে ভোটে ফের জেতার হুঙ্কার ছাড়ছেন তাপসী মণ্ডল। বিজেপিতে বড় ধস আসন্ন, 4 জন সাংসদ দল পাল্টাতে তৈরি। কুণালের দাবিতে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুধু সাংসদের কথা বলে থামছেন না কুণাল, একই সঙ্গে এক ঝাঁক বিজেপি বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর জন্য তৈরি বলে দাবি করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 26-এর আগে কি নতুন সমীকরণ? মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকী বৈঠকে জল্পনা, প্রায় 22 থেকে 23 মিনিট বৈঠক হয়েছে। এখন মুখ্যমন্ত্রী একমাত্র বিধায়ক আইএসএফ এর, তার সঙ্গে এতক্ষণ বৈঠক করলেন কেন? রাজনৈতিক মহলে এই নিয়ে কিন্তু তীব্র জল্পনা এবং কৌতূহল তৈরি হয়েছে। কেষ্টভূমে ফের আক্রান্ত উর্দি, পুলিশকে লক্ষ্য করে গুলি দুবরাজপুরে। কয়েকদিন আগে সিউড়িতে আপনাদের মনে থাকবে যে পুলিশের কলার ধরেছিল একদল দুষ্কৃতী, আর এবার পুলিশকে লক্ষ্য করে গুলি চলল সেই বীরভূমের দুবরাজপুরে। কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে গতকাল ঠিক এই সময় যে বিষয়টা সব থেকে বেশি আলোড়ন ফেলেছিল সেটা হচ্ছে একেবারে পদ্ম ফুল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তাপসী মণ্ডল, যিনি হলদিয়ার বিধায়ক। আর যোগদানের পর বিধানসভার ভোটে টিকিট পাওয়া নিয়ে তখন কোনো মন্তব্য করতে চাননি। এটা গতকালকের বলছি, 24 ঘন্টা সবে পেরিয়েছে, বদলে গিয়েছে একেবারে তাপসী মণ্ডলের বক্তব্য। একেবারে তৃণমূলে যোগ দিয়ে বিধায়কের চড়া সুর, তিনি বলছেন তৃণমূল যদি টিকিট দেয় তাহলে দলকে জেতানোর, দলের মুখ রক্ষার চেষ্টা তিনি করবেন। পাল্টা শুভেন্দু অধিকারী কি বলছেন এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে, দেখুন। পার্টি যদি আমাকে টিকিট দেয়, সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার। আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো। ভারতের যুদ্ধের ইতিহাসে বহু চর্চিত রাজস্থানের হলদিঘাটির যুদ্ধ, আর এ যেন বর্তমান বাংলার বুকে হলদিয়ার যুদ্ধ। 26-এর বিধানসভা নির্বাচনের 1 বছর আগে থাকতেই হলদি নদীর তীরে যেন রণভেরি শোনা যাচ্ছে। সোমবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম বিজেপি ঘুরে শাসক শিবিরে নাম লিখিয়ে তৃণমূল ভবনে গিয়ে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। জিতবো কি জিতবো না সেটা তো যখন নির্বাচন হবে তখনকার ব্যাপার, এখন এই বিষয় নিয়ে কথা বলছেন। 24 ঘন্টার মধ্যেই তার মুখে অন্য সুর। পরবর্তীকালে পার্টি যদি আমাকে টিকিট দেয়, নিশ্চয়ই সেই পার্টিকে জেতানো এবং সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার। আমি সেটা চেষ্টা করব। টিকিট পাবে কি পাবে না দল আগামী দিনে ঠিক করবে। শুধু তাপসী মণ্ডল নয়, আরও প্রায় 8 জন বিধায়ক এই দলে ঢোকার জন্য মুখিয়ে আছে। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হলদিয়া থেকে জয়ী হয়েছিলেন তাপসী মণ্ডল। দল বদলালেও বিধায়ক পদ যে তিনি কোনোভাবেই ছাড়ছেন না, অধিকারী পরিবারের প্রসঙ্গ টেনে তা স্পষ্ট করেছেন তিনি। বিধায়ক পদ তো ছাড়ার প্রশ্নই ওঠে না। শুভেন্দুবাবু যখন দলে এসেছিলেন তখন তার ভাই তমলুকেরই সাংসদ ছিল, বাবাও কাঁথির সাংসদ ছিলেন। তারা কিন্তু যথারীতি সাংসদ হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। তাই আমি বিধায়ক হিসেবে এই এলাকার মানুষের যেটুকু দায়িত্ব সেটুকু দায়িত্ব পালন করে যাব। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। 2026 সালে তৃণমূল যদি তাপসী মণ্ডলকে টিকিট দেয় তাহলে পরপর 3টে বিধানসভা ভোটে 3 দলের প্রার্থী হবার নজির গড়বেন তাপসী মণ্ডল। দল বদলুদের খেলা চলবে। যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নৈতিকতা কোথায়, তাদের আদর্শ কোথায়, তারা পদত্যাগ করে দিতে পারে। হলদি নদীর একপারে নন্দীগ্রাম,
তার ঠিক অপর পারে হলদিয়া। নদীর দুই পারে এখন থেকেই যেন যুদ্ধের উত্তাপ। বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গতকাল এই খবর যখন একেবারে সরাসরি আমরা সম্প্রচার করছিলাম যে তৃণমূল ভবনে গিয়ে অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন, কিন্তু তিনি বিধায়ক পদ ছাড়ছেন না, অর্থাৎ দলত্যাগ করছেন কিন্তু পদত্যাগ করছেন না। নীতি নৈতিকতার প্রশ্ন খুব সঙ্গত কারণে সামনে এসেছিল। ইদানিংকালে এটা প্রবণতা দেখা গিয়েছে, তৃণমূল থেকে বিজেপিতে গেলে বা বিজেপি থেকে তৃণমূলে এলে কেউ তার একেবারে জনপ্রতিনিধির যে পদ সেটা আঁকড়ে থাকেন, সেটা ছাড়েন না। আমি এইখানে অভ্র সেনকে দিয়ে শুরু করতে চাইবো একেবারে সরাসরি। এ তো যেমন শুভেন্দু অধিকারী পদ দেখিয়েছেন বা তার পরিবার পদ দেখিয়েছে, সেই পথেই তাপসী মণ্ডল হাঁটছেন। তিনি বলছেন শুভেন্দু, আমি কোট আনকোট বলছি, শুভেন্দুবাবু যখন দলে এসেছিলেন তখন তার ভাই তমলুকের সাংসদ ছিলেন, বাবা কাঁথির সাংসদ ছিলেন, তারা কিন্তু সাংসদ হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গিয়েছেন। যা করেছিলেন শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ভাই, তাই করছেন আজকে তাপসী মণ্ডল। অতএব পদত্যাগের দাবি নৈতিকভাবে তোমরাও দাবি করতে পারো না, আজকে তো ঘুরিয়ে কার্যত তোমাদের দিকে বলটা ঠেলে দিচ্ছেন। তাপসী মণ্ডল না হয় অশিক্ষিতর মতো কথা বলেছেন, কিন্তু আপনি তো যথেষ্ট শিক্ষিত, আপনি ওনার কথাটা এভাবে প্রতিস্থাপন করছেন কেন? না না, যা আমাকে সেটাই বলবো, আমি আমার কথা চাপিয়ে দিতে পারি না। থামালে তো খুব মুশকিল। শুনুন, আমি তো ওনাকেই অশিক্ষিত বলছি, আপনাকে তো শিক্ষিত বলছি। ওনাকে অশিক্ষিত কেন বললাম এবার সেটা আমি কোরবোরেট করি, কারণ উনি বাবা, কাকা, দাদু, জেঠু, পাশের বাড়ির কাকু, পাশের বাড়ির জেঠু সবাইকে নিয়ে উনি বলেছেন, কিন্তু ব্যক্তি বিশেষ নিয়ে উনি কমেন্ট করতে পারেননি। এখানে এমএলএ হয়েছেন উনি, দলত্যাগ বিরোধী আইন বা দল বিরোধী আইন যেটা রয়েছে অ্যান্টি ডিফেকশন ল, সেটার আওতায় পড়েন উনি। ওনার বাবা, কাকা, পাশের বাড়ির কাকু, পাশের বাড়ির জেঠু, তারা কেউ পড়ে না। এইটুকু যদি পেটে বিদ্যা কারণ না থাকে তাহলে তো আমার কিছু করার নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে উনি ভাবছেন উনি পরের বার হয়তো তৃণমূলের মুখ রক্ষা করবেন। মানে ওনার মুখ থেকে এই কথাটা বেরোলো, আর আমাকে বেশি কিছু বলতে হচ্ছে না। তৃণমূলের কাছে এটা মুখ রক্ষার লড়াই, আর মুখ রক্ষার লড়াইয়ের জন্য আমাদের দল থেকে একজন গেছেন, তাকে আমি বলছি নিশ্চয়ই তৃণমূলের কাছে মুখ রক্ষার লড়াই, কিন্তু ফেস লস তো বিজেপির হয়েছে। শুভেন্দু অধিকারীর হাত ধরে 19 ডিসেম্বর 2020 সালে অমিত মঞ্চে তিনি যোগদান করলেন। তারপরে আজকে তোমরা দল ছাড়ার পরে এই কথাগুলো বলছো। তার আগে না, আমি বলছি এত যদি বক্তব্য থেকে থাকে তাহলে তোমরা তো বের করে দাওনি তাপসী মণ্ডলকে, তিনি তো দল ছেড়েছেন। প্রথমে আমাদের দলে এটা ঠিক করা হয়ে গেছে, যদি কেউ এমএলএ থেকে থাকে সে আর জেলা সভাপতি থাকতে পারবে না। তার মানে উনি এমএলএ রয়েছেন, ওনার জেলা সভাপতি পদ এমনিতেই যেত। ফাইন, আমরা এবার আমরা কাউন্টার বক্তব্যটা শোনো না। আমি বলছি জেলা সভাপতি থাকলে এমএলএ থাকতে পারবেন না। আমি বলছি তাহলে রাজ্য সভাপতি হলে কি এমপি বা মন্ত্রী থাকা যায়? আমি বলছি যে যুক্তিটা তুমি বিধায়কের ক্ষেত্রে খাটাচ্ছ সেই যুক্তি না, আমার তো প্রশ্ন। আচ্ছা, আমি বলছি প্রশ্নটা সাধারণ মানুষের উঠলে সেটা অস্বস্তির কারণ হলে সেই প্রশ্ন কি চলে যাবে না? আমি বলছি এই প্রশ্নটা স্বয়ং তথাগত রায় পর্যন্ত তুলেছেন। গোহারা হারবেন পরের বার, এখানে লিখে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন পরের বার যখন ভোটের রেজাল্ট যদি ওনাকে তৃণমূল দাঁড় করায়, তাহলে দেখবেন রেজাল্টটা কি হয়। মানে হলদিয়া বিজেপির ছিল, বিজেপির থাকবে। বেশ বেশ, আমাকে কাউন্টার যুক্তিটা দিতে হবে। 5-10 জন নিয়ে যেতে পারে, সমীর চট্টোপাধ্যায়, সমীর চট্টোপাধ্যায় অভ্র আজকে সত্যি হতাশ, মনের অবস্থা ভালো নয়। পোশাকে যে শোকের ছায়া নেমে এসছে তার পোশাকেই অভ্রর বোঝা যাচ্ছে। দলটার অবস্থা যে একেবারে তলানিতে নামছে। এই যে 2021 সাল, শুভ্রকে একটু কথা বলতে বেশি দাও। ওর আজকে মনের অবস্থা সত্যিই ভালো নেই। কেন? যে দলের হয়ে কথা বলছে তাকে তখন প্রয়োজন ছিল যখন তাপসী মণ্ডল বিজেপির হয়ে জিততেন। আজকে সে অশিক্ষিত, দল ছাড়লেই অশিক্ষিত হয়ে যায়। 2021 সালে ইসবার 200 পার করতে গিয়ে এদের আজকে 77 থেকে 65-তে নেমেছে। আসল কথা তাপসী মণ্ডল সে কিন্তু বুঝতে পেরেছে যে ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় বিভাজনের যে রাজনীতি বিজেপি করে, ধর্মই যার কাছে একমাত্র অস্ত্র। যে যারা আজকে এতগুলো এমপি রাজ্যের 100 দিনের কাজ থেকে যে সমস্ত বকেয়া টাকা যারা একটা পর্যন্ত দিল্লিতে করে না, তার কারণ হচ্ছে যেন তেন প্রকারেণ, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী, তাকে যে কোনো ভাবে আটকাও। এখানে যতজন বিধায়িকা আছে তার মানে বুঝতে পারছি, তার মানে এর মধ্যে তৃণমূল কংগ্রেস কোনো অন্যায় দেখতে পাচ্ছে না যে বিজেপির টিকিটে সাধারণ মানুষের কাছে বিজেপির হয়ে ভোট চেয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, তারপর একেবারে তাকে কোনো একদিন তিনি উন্নয়ন দেখতে পেলেন। এবার কার উন্নয়ন, নিজের উন্নয়ন নাকি রাজ্যের উন্নয়ন আমি জানি না, তিনি একেবারে দল পরিবর্তন করলেন, তিনি বিধায়ক পদ থেকে না ছেড়ে। এর মধ্যে নীতি নৈতিকতার কোনো অবক্ষয় তৃণমূল কংগ্রেসও দেখতে পাচ্ছে না। এটাই তার মানে হতে চলেছে ট্রেন্ড। না, আমি আবারও বলছি যে সবাই তো রাজনীতিতে যার যার মনে হবে সে সেই রাজনীতিতে আসবে, তাতে আপত্তি নেই। কিন্তু ধারাবাহিকভাবে 2011 সাল বলুন, 2016 সাল বলুন, 2021 সাল বলুন,
বিভিন্ন বিরোধিতা, বিভিন্ন কুৎসা অপপ্রচার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযোগ্য, যে উন্নয়ন, মানুষ যদি তার সাথী হয়, কাজ করার যদি ইচ্ছে প্রকাশ করে, সেখানে তো কোনো বাধা আমি থাকতে বলছি পারে না। উন্নয়নটা হচ্ছে অত্যন্ত আপেক্ষিক, জানেন তো। কখনো কখনো কোনো একটা দলে দম বন্ধ হয়ে গেলে একদম সব থেকে বেশি অপোজিশন যে পার্টি রয়েছে, প্রিন্সিপাল অপোজিশন পার্টি, তার মধ্যে উন্নয়ন খুঁজে পায়, সেখানে দম বন্ধ হয়ে গেলে আবার শাসক দলে উন্নয়ন খুঁজে পায়। ফলে উন্নয়নটা ঠিক কোন জায়গায় হচ্ছে এইটা কিন্তু নিঃসন্দেহে একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার আমি এখানে দেখাতে চাইবো আপনাদের যে কোথাও বিজেপির কাছে কেন এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে প্রতিবেদনে আপনাদের দেখালাম যে মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তিনি বলছেন যে অন্তত 8 জন বিধায়ক তারা দল ছেড়ে তৃণমূলে আসার জন্য তৈরি রয়েছেন। এক ধাপে গিয়ে কুণাল ঘোষ বলছেন এক ঝাঁক তৃণমূল বিধায়ক, বিজেপি বিধায়ক তারা তৃণমূলে যোগদানের জন্য তৈরি। এটা ছাড়াও 4 জন সাংসদ রয়েছেন যে কোনো সময় তারা তৃণমূলে আসার জন্য তৈরি রয়েছেন। বিস্ফোরক দাবি আজকে কুণাল ঘোষ করেছেন, কি বলেছেন দেখুন। দেখুন, অন্তত বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন, অন্তত 4 জন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য। কিন্তু সবে লোকসভা নির্বাচন হয়েছে, ফলে এখন কিছুদিন তারা থাকুন, ওখানে থাকবেন, ওখানকার বৈঠকে থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, তো ভালো জিনিস। এক ঝাঁক বিধায়ক, আই রিপিট, এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন, এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। আবার কয়েকজনকে বলা হয়েছে আপাতত ভেতরে থাকা 26-এর ইলেকশনের আগে পর্যন্ত, যাতে ওনাদের মধ্যে থাকলে তো আমাদের সুবিধা না, আমরা তো খবর টবরগুলো পেতে পারি। এই প্রসেসটা চলছে, তো এই প্রসেসটা তো নতুন কিছু নয়, এই প্রসেসটা তো আছে। তারাই আসতে চান, এই নয় যে তৃণমূল কাউকে প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ তারা আসতে চাইছেন, তৃণমূলেরও দরজা খোলার মধ্যে কোনো আপত্তি নেই এবং একেবারে সময় বেঁধে দিচ্ছেন, কয়েক মাসের মধ্যে এই বিষয়টা আপনারা দেখতে পাবেন। ফলে 26-এর আগেই যেটা হতে চলেছে এটা একেবারে কুণাল ঘোষ একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। আমি এখানে কনিনিকা ঘোষের কাছে আসতে যাবো। কনিনিকাদি, মূল বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে কোথাও কি প্রতারণা হচ্ছে না? আমি বলছি এরপর ধরুন 26-এর বিধানসভা নির্বাচনে যে মানুষটা একেবারে তার যোগ্য প্রার্থী হিসাবে, তাকে বিধায়ক হিসেবে দেখতে চেয়ে যাকে ভোটটা দিচ্ছেন, তিনি বিধায়ক নির্বাচিত হচ্ছেন সাধারণ মানুষের ভোটে। যে প্রতীকে নির্বাচিত হচ্ছেন, কয়েক বছরের মধ্যে তিনি সেই প্রতীক ছেড়ে আবার অন্য দলে গিয়ে যোগ দিচ্ছেন। আমি বলছি তাহলে সেই সাধারণ মানুষের দেওয়া ভোটের মূল্য কতটা থাকলো? প্রতারণা কি তাদের সঙ্গে হলো না? একেবারেই তাই, মূল্য তো থাকছে না। 2011-র পর থেকে তো এই ট্রেন্ড কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এই একই, আপনারা ঠিকই বলেছেন, 2021-এ বিজেপি যেমন দেখিয়েছিল 2026-এর আগে কতটা কি হবে, কতটা কি আমরা তো দেখতে পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা ক্রমশ একটা স্বাভাবিক ছবিতে পরিণত হচ্ছে, এইটাই আমিও তাই মানে ঠিক যেমন ভাবে তাপসী মণ্ডল সিপিএম থেকে 2016-র পরে তিনি চলে গেলেন বিজেপিতে 20-তে, তারপরে তিনি আবার তৃণমূলে। একদমই তাই, আমি সেটাই বলতে চাইছি। অর্থাৎ যে দেখুন, যে একটা আদর্শ বা একটা মানুষের জন্য কাজ করা, তার যে একটা কোথাও কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাই তো থাকছে না। একটা নির্দিষ্ট নীতির পক্ষে দাঁড়িয়ে একটা মানুষ তাদেরকে ভোট দিচ্ছেন যে এইগুলো এই বলেছিলেন, তার ভিত্তিতেই তো ভোট, সেই জন্যই তো জেতা। তাহলে তারপরে একদম তার উল্টো দিকে গিয়ে আর একটা দলে যখন চলে যাচ্ছেন, তাহলে তখন যে মানুষগুলো তাকে ভোট দিয়েছেন, তাহলে সঙ্গেই দলত্যাগ বিরোধী আইন তাদের পক্ষে প্রযুক্ত হওয়া উচিত, বিধায়ক পদ ছেড়ে দেওয়া উচিত, যদি মিনিমাম মনুষ্যত্ব থাকে। কিন্তু আমরা দেখছি 2011-র পর থেকে কন্টিনিউয়াসলি কি তৃণমূল কি বিজেপি, তারা একে নিচ্ছেন, একেবারে যেন জাল পেতে বসে আছেন। বা দলত্যাগ বিরোধী আইন, সেটা প্রয়োগ হতে দেখা যায় না কেন? বেশ, আমি একেবারে লিগ্যাল পার্টে আসি। 29 বছরের আদর্শ নিয়ে চলেছে। 1985 সালের 50তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের 10ম তফসিলে ভারতের তথাকথিত দলবিরোধী আইন এটা হয়েছিল। এটা আপনার মনে থাকবে যে হরিয়ানার বিধায়ক গয়ালাল একই দিনে 3বার বিধায়ক পদ অবস্থান বদল করেছিল। সেই জায়গার থেকে দলত্যাগ বিরোধী আইন শুরু হয়েছিল। আর বলা হয়েছিল, যার লক্ষ্য ছিল যে দলত্যাগের ভয়াবহতা রোধ করা, যার লক্ষ্য ছিল যে দলের বিধায়ক হবেন তাকে সেই জায়গার থেকে পদত্যাগ করে আসতে হবে, তারপরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
কিন্তু সেগুলো করা হচ্ছে না। আজকে মানে যাওয়া আসা শুধু স্রোতে ভাষা। আজকে 2016-তে যিনি সিপিএম, 2021-এ তিনি বিজেপি, 2026-এ তিনি তৃণমূল, 2031-এ তিনি কংগ্রেসে যাবেন কিনা সন্দেহ। সেই জায়গা থেকে যে নাগরিক, যে ভোটাররা তাকে দেখে ভোট দিচ্ছেন, যাদের সেই জায়গাতে তার দুঃখ কষ্ট সুযোগ সুবিধে সেগুলো প্রয়োজন, সেগুলো না করে ঠিক আমি বলছি প্রচারের সময় রাজনৈতিক দলগুলোর তরফে বলা হয় আপনার একটা ভোটের মূল্য এবং ক্ষমতা অসীম। আমি বলছি সেই ক্ষমতাকে জাস্ট খোলা বাজারে কি বিক্রি করে দেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন থাকবে যে নীতি নৈতিকতার লেশ মাত্র কেন থাকবে না এই দল বদলের ক্ষেত্রে। একটা ছোট্ট বিরতির পর আলোচনার পরবর্তী অংশে ফিরছি।